আমার হাতে আজকের আনন্দবাজারের যে হেডলাইন সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই। কেন আনন্দবাজার? তার কারণ হচ্ছে মোটামুটি এটা সকলেই বোঝেন যে বাঙালি শিক্ষিত ভদ্রলোকদের অন্যতম বিশ্বাসযোগ্য মিডিয়া হচ্ছে আনন্দবাজার বা এবিপি হাউস, বাঙালি শিক্ষিত ভদ্রলোকদের। তো সেইখানে এই খবরটা বেরিয়েছেন, বিচারপতি বি.ভি. নাগরত্ন কিছু মন্তব্য করেছেন নির্বাচন কমিশন নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণে এই মুহূর্তে নির্বাচন কমিশন নিয়েই চারিদিকে আলোচনা চলছে। তো তিনি যে কথাগুলো বলেছেন সেটা নিয়েই আমি আলোচনা এখানে করতে চাইছি। কিছু না, খুব সামান্য জিনিস। একদিকে যেমন গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সংবিধান, শুধু সংবিধান নয়, সংবিধান স্বীকৃত বেশ কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান সেগুলো এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সাহায্য করে। এই যে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে যে সাহায্য করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, একটা হচ্ছে যে আমরা জানি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গা হয়েছে সামরিক কুদেতা, মানে মিলিটারি কু করে ক্ষমতা দখল, সেটা তো অন্য জিনিস। কিন্তু অনেক সময় একনায়কতন্ত্র অথবা ফ্যাসিবাদ অন্যভাবে অন্য কায়দায় এই সমস্ত গণতান্ত্রিক সংগঠনগুলোকে বা প্রতিষ্ঠানগুলোকে কবজা করে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একনায়কতন্ত্র অথবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারে। এখানে আমি ফ্যাসিবাদ বলতে বা একনায়কতন্ত্র বলতে এই নায়কটা সবসময় যে একজন ব্যক্তি হবে, মানে হিটলার কী হতে হবে বা মুসলিনি কী হতে হবে এমন কোনো কথা নেই। এই একনায়কের নায়কটা একটা বাদ হতে পারে, একটা ইজম হতে পারে, একটা দর্শন হতে পারে, যে দর্শনের বাইরে অন্য কোনো মতামত, অন্য কোনো ভাবনা সুযোগ দেওয়া হবে না, এই ব্যবস্থাটা হতে পারে। সেইটা যাতে না হয় তার জন্যই গণতন্ত্রের ব্যবস্থা। গণতন্ত্রের মূল কথা এটা নয় যে কেবলমাত্র নির্বাচন হচ্ছে, নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার বদল করা যায় মানে আমার ভাবনা অনুযায়ী আমি সরকারকে বদল করতে পারি, মানে অন্য ভাবনার সরকারও আসতে পারে। এই ব্যবস্থাটা থাকাটাই হচ্ছে গণতন্ত্র। তার মানে আমার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে আমার নিজের ভাবনা চিন্তা করবার, এটাই মূল কথা গণতন্ত্রের। সেটা কিভাবে ধ্বংস হচ্ছে আসুন আমরা দেখি উনি কি বলছেন। উনি বলছেন, আমাদের সাংবিধানিক গণতন্ত্র প্রমাণ করেছে নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হলে কোনো বাধা ছাড়াই সরকার বদল হতে পারে। সেই প্রক্রিয়ার নিয়ন্ত্রণের অর্থ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার শর্তের উপর নিয়ন্ত্রণ, অর্থাৎ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে না। এখানে সিদ্ধান্ত নেবে কে? সিদ্ধান্ত নেবে হচ্ছে যারা ক্ষমতাসীন, তারা কি রাজনৈতিক দল। আসুন আমি স্পষ্ট ভাষায় উনি বলেছেন, তার কথায় কোট, নির্বাচন কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ও অর্থ কমিশনের মতন সংস্থা এমন ক্ষেত্রে কাজ করে যেখানে সাধারণ রাজনৈতিক প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হতে পারে। সেজন্যই এই সংস্থাগুলিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে। তাই এই সংস্থাগুলি রাজনৈতিক প্রক্রিয়ার প্রভাবের বাইরে থেকে কাজ করা একান্ত প্রয়োজন। আমার মনে হয় না এখন কোনো সাধারণ যে কোনো মানুষ এটা বিশ্বাস করবে যে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করছে। এটা বাবাটাই খুব বোকার মতন ব্যাপার হবে। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচন কমিশনের সমস্ত কাজের অনেক আগে থেকেই ঘোষণা করে দিচ্ছে কি হতে চলেছে। যেমন ঠিক কত নাম এখানে ভোটার তালিকায় বাদ যাবে, 1,25,00,000, এটা প্রথম থেকে বলে আসছেন যারা। এবং নির্বাচন কমিশন যখন কাজটা শেষ করলেন তখনও দেখা যাচ্ছে প্রায় সেই জায়গাটাতেই এসে পৌঁছচ্ছে। তখনই বোঝা যায় যে এটা রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এবং এই রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য যেভাবে নির্বাচন কমিশন এখন নির্বাচিত করা হয় সেই পদ্ধতিটাই বড় ভয়ঙ্কর। সেটা নিয়ে বিস্তারিত এক্ষুনি বলতে যাচ্ছি না, কারণ অনেক সময় লাগবে। দ্বিতীয় যেটা উনি বলেছেন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, একটা ছোট্ট ঘটনা বলি। আপনারা জানেন যে 14 সালে এই এনডিএ সরকার আসার আগে এখানে ছিল ইউপিএ সরকার এবং তার প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবং এই মনমোহন সিংয়ের বিরুদ্ধে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রায় ছিলেন তখন, একটা সাংঘাতিক রকমের অভিযোগ নিয়ে এসেছিলেন। অনেকগুলো অভিযোগের মধ্যে কোল কেলেঙ্কারি ইত্যাদিতে, 2G কেলেঙ্কারি। এই 2G কেলেঙ্কারিতে মারাত্মক অবস্থা হলো, সাংঘাতিক অবস্থা। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রায় নিজেই বলছেন, হ্যাঁ 2G কেলেঙ্কারি হয়েছে, ভয়ঙ্করভাবে হয়েছে। এবং তার ফলস্বরূপ ঠিক যেমন আজকে পশ্চিমবাংলায় প্রতি মুহূর্তে আমরা শুনতে পাই যে কার বাড়িতে নাকি 50 কোটি টাকা খাটের তলায় পাওয়া গেছে। তো কোন বোকা যে এইভাবে খাটের তলায় টাকা রাখা আমি জানি না, যাই হোক খাটের তলায় পাওয়া গেছে। ঠিক একই রকমভাবে 2G কেলেঙ্কারি ভয়ঙ্কর রকম হয়েছিল। এবং বিনোদ রায়, যিনি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিলেন, তিনি তার একটা আত্মজীবনীমূলক লেখাতে বলছেন যে আমার উপর কংগ্রেস এসে চাপ সৃষ্টি করেছিল যে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে যেন এর মধ্যে জড়ানো না হয়।
এটা উনি বলছেন। যেন মনমোহন সিংহ জড়িয়ে ছিলেন, কিন্তু তিনি এইভাবে চাপের মুখে বাধ্য হয়ে এলেন, ঠিক আছে তাকে বাদ দিয়েই করা হোক। 2017 সালে সিবিআই বলল যে এই অভিযোগ সম্পূর্ণ ভুল এবং সামান্য সত্যতাও নেই, এবং তার 2 বছর বাদে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বললেন হ্যাঁ মানে আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো, মানে অনেককেই এখানে ইনভলভ করিয়ে দিয়েছিলাম, বোধহয় সেগুলো ঠিক হয়নি, এটা উনি বলেছেন। থার্ড যে নামটা হচ্ছে ফিনান্স কমিশন, এখন উঠিয়ে দেওয়া হয়েছে, অন্য নাম হয়ে গেছে। এই ফিনান্স কমিশনের উদ্দেশ্য সব ক্ষেত্রেই একই কারণ, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, যাতে করে সেখানে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করতে না পারে। এই ফিনান্স কমিশন মারাত্মক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ফিনান্স কমিশনই নির্ধারণ করে যে আমাদের ভবিষ্যতে রাজ্য কেন্দ্র, এই রাজ্য কেন্দ্রের মধ্যে যে ক্ষমতার বন্টন, মানে অর্থনৈতিক ক্ষমতার বন্টন, কোন কে কতটা পাবে, বিভিন্ন সূত্রে যে কর আদায় হবে, খাজনা আদায় হবে, এইগুলো ফিনান্স কমিশন ঠিকঠাক করে দেয়, কোন রাজ্য কত টাকা পাবে না পাবে ইত্যাদি। এবং এ ব্যাপারেও এই বর্তমান সিটিং মহিলা বিচারপতি বলছেন রাজ্য কেন্দ্রের আজ্ঞাবহ নয়, বললেন প্রচারপতি। শুধু তাই নয়, তিনি কেন্দ্র রাজ্য নিয়ে আরও অনেক কিছু কথা বলেছেন, ওর মধ্যে আপনারা পড়লেই বুঝতে পারবেন, খুব মারাত্মক কথা, যেখান থেকে বোঝা যায় যে কীভাবে এই রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কটা নষ্ট করা হচ্ছে। তিনি স্পষ্ট বলছেন যে একটি পরিণত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ কথায় কথায় একে অপরের বিরুদ্ধে আদালতে যায় না। যখন রাজ্যগুলি একে অপরের এবং কেন্দ্রের বিরুদ্ধে মামলা করতে শুরু করে, তখন বোঝা যায় যে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে গেছে। এবং সংবিধানেই উল্লেখ করা আছে তা যে রাজ্যগুলি কেন্দ্রের অধীনস্থ নয়, এটা সংবিধানে উল্লেখ করা আছে, বলছেন না, আমি বলছি না। তার কথায় রাজ্যে যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, তাদের সঙ্গে একই রকম ব্যবহার করা প্রয়োজন। উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মধ্যে বাছাই করে পদক্ষেপ করা গ্রহণযোগ্য নয়। সে কী কথা, আমরা তো ডাবল ইঞ্জিনের স্বপ্ন দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে সাম্য বজায় রাখা প্রয়োজন, অর্থাৎ ডাবল ইঞ্জিনের বিরুদ্ধে তিনি বলছেন, এটা ভয়ঙ্কর কথা। এবং শুধু তাই নয়, তিনি বলছেন এই বিভিন্ন ধরনের সংস্থাগুলো আলাদা আলাদা সাংবিধানিক সংস্থা হলে তাদের মধ্যে তো ঠোকাঠুকি লাগবে। হ্যাঁ, এই ঠোকাঠুকিটা দরকার আছে, উনি বলছেন, আমি বলছি না, উনি বলছেন। সংবিধান একটি প্রতিষ্ঠানের উপর সম্পূর্ণ ভরসা করেননি, মানে একটা প্রতিষ্ঠান তারাই সব কিছু ঠিক করে দেবে। যদি এমন হতো যে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করবে তাই নয়, তারাই প্রধানমন্ত্রী হবে, তারাই প্রেসিডেন্ট হবে, তারাই সব কিছু হবে, তারাই ফিনান্স কমিশন হবে, তাহলে তো ভয়ঙ্কর অবস্থা হতো। বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে এবং তাদের মধ্যে একটা ঠোকাঠুকি থাকবে, এবং ঠোকাঠুকির উদ্দেশ্যই হলো যে নিয়ন্ত্রণ থাকবে। ঠোকাঠুকি থাকলেই নিয়ন্ত্রণ থাকবে। সংখ্যাগুরুর হাতে ক্ষমতা থাকার ফলে কেবল আবেগের বশে যাতে সিদ্ধান্ত না হয়, সেই জন্য এই প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত করা হয়েছে। ফলে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা ভাবুন যে আগামী দিনে আমরা কি গণতন্ত্রের পক্ষে থাকব, বিভিন্ন যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্বাধীনতার উপরে থাকবো, নাকি না ডাবল ইঞ্জিনের কথা ভাবব। নমস্কার।